সেকেন্ডের মধ্যে হাত তুলে দিচ্ছে, মানে যেমন রেডি ছিল। 17 বলে 20 রান থেকে ফিনিশ করে আসতে পারলেন না, এটা খুব একটা মানা যায়। টি-20 বিশ্বকাপ উপলক্ষে সকাল সন্ধ্যার বিশেষ আয়োজন ওভার বাউন্ডারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আছি আমি সকাল সন্ধ্যার ক্রীড়া সম্পাদক সনৎ বাবলা, সঙ্গে আছেন আমাদের স্পোর্টস রিপোর্টার, বিশেষ করে যিনি ক্রিকেট করেন, শিহাবুদ্দিন। শিহাবুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাবলাদা, আপনাকেও ধন্যবাদ। বাংলাদেশ আর সাউথ আফ্রিকার ম্যাচটা কেমন উপভোগ করলেন? আপনি তো ক্রিকেট বিটেই করেন, কেমন উপভোগ করলেন বলেন তো? বলতে গেলে এটা একটা খুবই টেন্স ম্যাচ ছিল। সব শেষ দিকে তো মনটা খারাপ হয়ে গেল যে এই এতটা রান, এত কম রান, এই রানেও যে আমাদের হারতে হচ্ছে আর কি। ঠিক একদিন আগে যে পাকিস্তানের যেই অবস্থা হয়েছে, সেই অবস্থাটা যেমন আমাদের উপরে চলে আসলো, এরকম মনে হয়েছে শেষ দিকে। না, কিন্তু আমার কাছে মনে হয়েছে কি এটা পাকিস্তানের ছিল, যদি আমি ভুল না করে থাকি, তাহলে 18 বলে 30 রান দরকার ছিল। বাংলাদেশের ছিল 17 বলে 20 রান দরকার ছিল যখন তৌহিদ হৃদয় আউট হয়। তো যেই দল 17 বলে 20 রান করতে পারে না, তার কি আসলে হলে যে টি-20 খেলাটা দরকার আছে? টি-20 খেলার তার যোগ্যতা আছে? এটা আমার একটা বড় প্রশ্ন। 17 বলে 20 রান, আপনার হাতে আছে 5 উইকেট। তখন ব্যাটিংয়ে আছে মাহমুদুল্লাহ, যিনি হলে যে অনেক জায়গায় খুব খ্যাতিমান হয়ে উঠেছেন, উনি ফিনিশ করে চলে আসতে পারেন। তাহলে 17 বলে 20 রান থেকে ফিনিশ করে আসতে পারলেন না, এটা খুব একটা মানা যায় না। হ্যাঁ, শেষ দিকে আসলে দুইটা বোলার ছিল যারা নরকিয়ার বোলিং তখন শেষ হয়ে গেছে, যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল আর কি ওই উইকেটে। তারপর লাস্টে ওদের বোলার ছিল না, একটা স্পিনার কেশব মহারাজকে দিয়ে বোলিং করালো। তো ওই ওভারটা তো পরে আসছে সবার শেষে। এর আগে কিন্তু বার্টম্যানের একটা ওভার ছিল যেখানে রান নেওয়ার মতো পরিস্থিতি ছিল আর কি। ওই জায়গাটায় হৃদয় আউট হওয়ার পর জাকের আলী আসলো। জাকের আলীর কিন্তু ভূমিকাই থাকে এরকম যে যাবে আর প্রথম থেকেই শট নিবে, এই জন্যই কিন্তু তাদেরকে এই পাওয়ার হিটার হিসেবে নেওয়া হয়েছে আর কি, সৌম্যকে বাদ দিয়ে। তো প্রথম দিকে সে 3টা বলই ডট দিয়ে দিছিল, যে এইটা আসলে ওই সময়টা 17 বলে 20 রানের চাপটা তৈরি করে দেয় আরো বেশি। হ্যাঁ, ওই 17 বলের মধ্যে, ওই 17 বলে যে 20 রান দরকার হয়, আমি দেখলাম ওখানে হলে যে মাহমুদুল্লাহ 6 বলে করেছেন 4 রান, আর জাকের আলী 9 বলে 8 রান নিয়েছেন। তো আমি যদি বলি যে হলে যে এটা শেষ ওভার পর্যন্ত কেন যাবে? 17 বলে যখন 20 রান হয়, এই ম্যাচটা শেষ ওভারের আগেই গ্রিপে চলে আসা উচিত। 18তম ওভারটাতে গ্রিপে চলে আসা উচিত। আমার শেষ ওভারে হয়তো আমার দরকার হবে আমার 6 বলে 3 রান বা 6 বলে 4 রান, এরকম 10 রানের নিচে থাকলেও কিন্তু সেটা ওই চাপটা থাকে না যে আমার। তারপর আবার প্রথম বলে কিন্তু ওয়াইড ছিল, 10 রান চলে আসছে। তো সেইখানে আমরা যদি প্রথম 2 বলে একটা বড় শট নেওয়ার অ্যাটেম্প্ট থাকতো, সেই জায়গাটা কিন্তু হয় নাই। হ্যাঁ, মাহমুদুল্লাহ দেখলাম যে প্রথম বলটায় ডাউন উইকেট গিয়েছিল, কিন্তু এই বলটা একটু ব্যাকআপ লেন্থে দিয়ে দিছে, মানে ওকে দেখতেছে ওই জায়গাটা খেলছে সে। তারপর আবার জাকের আলীর একটা ওই সময় কিন্তু 2টা রিশাদ সহ যখন আসলো, 4টা ফুল টাচ ছিল ওই ওভারটাতে। একটা তো মাহমুদুল্লাহর ওই 6-এর যেটা হলো না, ওই বল সহ। তো এই যে ফুল টাচগুলা, এই জিনিসগুলা আমরা শেষ দিকে হয়তো বাংলাদেশ ব্যাটসম্যানরা চাপের কারণে হোক আর অভিজ্ঞতা না থাকার কারণে হোক, ওই জায়গাটা। আরেকটা হলে যে আপনার হলে যে আমার যদি দেখি যে টপ অর্ডার প্রতিদিনই ফেল করে, এটা কি আসলে টপ অর্ডার না টেইল এন্ডার? এইটা আমার একটু জানতে ইচ্ছে করে। আমার টপ অর্ডার হলে প্রতিদিন ফেল করবে কেন? প্রতিদিন শান্ত ফেল করবে কেন? প্রত্যেকটা সময় লিটন একটা ম্যাচ খেলেছে, প্রতিদিন আমার 2 ওপেনার ফেল করবে কেন? তারপর হলে যে সাকিব এসে হলে যে পুল শট খেলবে যেখানে সেটা দরকার নাই, শান্ত এই কাজটা করেছে। তাহলে এই যখন প্রত্যেকটা ম্যাচে যখন টপ অর্ডার ফেল করে, ওই যে তৌহিদ হৃদয়ের উপর হলে যে চাপটা দেওয়া, এইটা প্রচন্ড চাপের হয়ে যায়। কারণ কয়টা ম্যাচ আপনি একটা প্লেয়ারের উপর ভরসা করে খেলবেন? শান্ত প্রতি ম্যাচ শেষে বলে প্রতিদিন কিন্তু সবাই ভালো খেলবে না, প্রতিদিন একজন 2-3 জন টি-20 খেলা এরকম বলে আর কি। তো দেখা যায় প্রতিদিন তারাই ভালো খেলে না, এরকম অবস্থা হয়ে গেছে। প্রতিদিন তানজিদ তামিম সৌম্যকে তো শেষমেশ ডাউন দিল আর কি, হাতুড়ি সিং এর সবচেয়ে প্রিয় ছাত্র বলা হয়, কারণ দর্শক থেকেও শূন্য সৌম্য হয়ে গেছে, সৌম্য সরকার থেকে শূন্য সরকার হয়ে গেছে। তো
তাকে অবশেষে ডাউন দেওয়া হলো, শান্ত মানে উপরে বাদ দেওয়া আসলো। হলো তাকে। হ্যাঁ, বাদ দেওয়া হলো, শান্ত উপরে আসলো। তারপরে ওই একই চিত্র, মানে ওই জায়গা থেকে টপ অর্ডারের ওইখান থেকে কেউ খেলতেছে না, প্রতিদিন তারা ফেল হ্যাঁ, করছে, আমার একই একটা অবস্থা। জিনিস মনে হয়েছিল যে গতকাল আমি পিছন থেকে এই জাকের আলী বা হলে যে রিশাদ, এরা হিটার বলে পরিচিত, মানে যারা ক্রিকেট করে বা যারা ক্রিকেট দেখে তাদেরকে এই জন্যই নেওয়া হয়েছে টি-20-তে। তো তাদেরকে একজনকে উপরে নামাই দিলে কি হতো, 2 ডাউন 3 ডাউনে নামাই দিলে সাকিব আল হাসানের জায়গাটাতে তারা খেলতে পারতো, কারণ আমরা দেখছি যে সাকিবের গত কয়েকটা টি-20 ইনিংসে পাওয়ার হিটিং টাইপের কোনো কিছুই নাই। সাকিব হইতে পারে তার সেরা ছন্দে নাই, ফর্মে নাই, কিছু নাই। ওই জায়গাটায় রিশাদ বা এই জাগেরকে দিয়ে যদি একটা গ্যাম্বলিং করা যেত, দেখা গেছে 10 বলে 15 রান 20 রান একটা কিছু হয়ে যেতে 10 পারতো বলে তখন। 15 রান আসলে ওইটা হলে যে পুরো টোটালের জন্য যে অনেক চাপটা আর কি শেষের দিকে ওরা মাত্র 5-6 বলে খেলা নতুন নিতে তার পারে জন্য নাই। কঠিন। সে কিন্তু উপরে সেটা নরকিয়ে হইলেও কিন্তু সে বড় শটটা খেলতে পারতো তখন। যতদিন এই বোলাররা একটা জায়গা করে দিয়ে যাবে, ওইখানে তারা সবাই মিলে ট্রাই করবে, যথারীতি টপ অর্ডার ফিল করবে, মাঝখানে দুইজন ব্যাট করবে। দুইজন দাঁড়িয়ে কিছু দূর টেনে নিয়ে যাবে, শেষে দিয়ে আবার হলে যে মাথায় হাত দিয়ে সবাই আক্ষেপ করবে, এসে আমরা 5 রানের জন্য পারলাম না, 3 রানের জন্য এই পারলাম আক্ষেপটাই না। তো শুরু থেকেই, মানে বাংলাদেশের ক্রিকেটের শুরু থেকে মনে হয় এরকম অবস্থা যে আক্ষেপের নদী চলতেছে আর কি, যে ব্যাটিং নিয়ে আর কি আক্ষেপ বাংলাদেশের ক্রিকেটটা একটা ট্র্যাজেডি হয়ে গেছে, এটা একটা আমরা ট্র্যাজেডি দিয়ে শেষ করব। আক্ষেপ আর একটা জায়গায় আছে যে আম্পায়ারদের ওই জিনিসগুলো আসতে পারে, কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত, আইসিসির যে নিয়মটা আছে ওইটা নিয়ে তো আর বলার কিছু না, ওইটা সবার জন্য, যে কোনো আজকে বাংলাদেশের জন্য হয়েছে বলে আর কি। কিন্তু হ্যাঁ, 2টা ওয়াইড ছিল, যে 2টা ওয়াইড দিতে পারতো আর কি। সে 2015 সালেও কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তটা বিশ্বকাপে আর কি, রোহিত শর্মার যেই নো বলের বিষয়টা রুবেল হোসেনের, ওইটাও কিন্তু বাংলাদেশের এগেইনস্টে গেছে। এবং বিস্ময়কর যে ওই ম্যাচেও ইংল্যান্ডের আম্পায়ার ছিলেন ইয়ান গোল্ড, এই ম্যাচেও ইংল্যান্ডের আম্পায়ার ছিল। ওই যে আম্পায়াররা যেটা করেছেন, যেমন হলো যে হৃদয়ের আউটটা না দিলেও কিছু বলার ছিল না, হৃদয়ের আউটটা হলো যে আম্পায়ার আঙ্গুল না তুললেও কোনো সমস্যা ছিল না, বা সে একটু টাইম নিয়ে তুলতে পারতো। কিন্তু দেখা গেল যে রাবাদা জাস্ট সে ভুলে গেছে যে আবেদন করতে হবে, জাস্ট এমনি আবেদন করছে, সাথে সাথে মানে সেকেন্ডের মধ্যে হাত তুলে দিছে, মানে যেমন রেডি ছিল খেলে একটু আবেদন হাতটা তুলে আমি হাত তুলে দিতেছি, এরকম একটা অবস্থা। সেটাই। তারপরে এটাও ভাবা যায় যে হলো যে ওরা তো সাউথ আফ্রিকা তো এক ধরনের চোকার, ওরা এর আগে জীবনে ওয়ার্ল্ড কাপে বড় বড় জিনিস হারায় ফেলছে, দিল না এইসব মুহূর্তে দিল না, এবার একটু দিল। এখন আপনি বলেন যে হলে যে সামনে 2টো ম্যাচ আছে, যে নেপাল আর নেদারল্যান্ডস, এই 2টো ম্যাচে কি বাংলাদেশের অবস্থাটা কি হবে? সেখানে আবার হলে যে এখন বাংলাদেশ যখন আমেরিকার কন্ডিশনে যখন মানিয়ে নিয়েছে, আমরা যদিও এখন নতুন কন্ডিশনে আবার মানাইতে হবে। মানে যে কথাগুলো রেগুলার থাকে যে আমরা আসছি, মাঠ দেখতেছি, কন্ডিশনের সাথে মানানোর ব্যাপার আছে। অন্যান্য দল কিন্তু এতটা কন্ডিশনের সাথে মানানোর ঝামেলায় থাকে না, বাংলাদেশের যে অবস্থা হয় অলওয়েজ একটা কন্ডিশন ফ্যাক্টর কাজ করে আর কি। যাক, আমরা হলে যে আশা নিয়ে থাকি, আমরা আশা নিয়ে থাকি এখন যে প্রতি ম্যাচে হৃদয়কে এই চাপটা নিতে হবে না, সে চাপ ছাড়া খেলুক। আর শান্ত, তানজিব, তামিম এবং মানে যদি লিটন, 3 জন আর কি, এই 3 জনের যে কোনো একজন প্রতি ম্যাচে খেলার একটা ম্যাচে অন্তত খেলুক, কিছু না কিছু অবদান রাখুক তারা, এটাও মানুষ দোয়া চাইতেছে তাদের। বোলাররা আর কত কষ্ট করবে। যাই হোক, আমরা ভালো আশা করি, আমরা সামনের ম্যাচগুলো ভালো কাটুক, বাংলাদেশের এই হতাশা কাটিয়ে উঠুক, এটাই আমরা আশা রাখি। সুপার 8-এ যাক। ওই ম্যাচের আগে আমরা হয়তোবা আবার একটা শোতে আসব, সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।